হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। ইলেকট্রনিক্স ষষ্ঠ পর্বের মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেমের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। যারা ইতিমধ্যে ক্লাসে জয়েন করেছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা চ্যাপ্টার 3 অ্যান্ড 4 এর উপরে রিভিউ ক্লাস করব। তো আশা করি তোমরা তৃতীয় এবং চতুর্থ অধ্যায়গুলো দেখে আসছো এবং তোমাদের যে সকল কোশ্চেন আছে সেগুলো লিখে নিয়ে আসছো। তো চলো শুরু করি। চ্যাপ্টার 3 টপিকগুলো অলরেডি তোমরা জানো। আমরা সিম্পলিফাইড ব্লক ডায়াগ্রাম দেখেছিলাম, তারপরে রেজিস্টার স্ট্রাকচারগুলো দেখেছিলাম, মেমোরি অর্গানাইজেশন, তারপরে হচ্ছে অফ চিপ মেমোরি কি, এটা কীভাবে ইউজ করতে হয়, তারপরে হচ্ছে প্রসেসর স্ট্যাটাস ওয়ার্ডটা কি সেটা দেখেছিলাম, পিন ডায়াগ্রাম, সিগন্যাল ডায়াগ্রাম দেখেছিলাম, তারপরে হচ্ছে পোর্টগুলো কেমন, মাইক্রোকন্ট্রোলার পোর্ট সেগুলো দেখেছিলাম, তারপরে হচ্ছে অল্টারনেট ফাংশন অর্থাৎ পোর্টগুলার আরও কিছু ফাংশন ছিল, নর্মাল যে ইনপুট আউটপুট এছাড়াও কি পোর্টগুলোর আরও কিছু কাজ ছিল, সেই কাজগুলো আমরা দেখেছিলাম। তারপরে হচ্ছে ক্লক অ্যান্ড রিসেট সার্কিট। তো এগুলোর উপরে তোমাদের কোশ্চেন আশা করতেছি। তোমরা কমেন্টে কোশ্চেন লিখো, আমি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কেমন? অনেকে জয়েন করেছো, ধন্যবাদ। তো হচ্ছে এখন ক্লাসটাকে আগে নিয়ে যাওয়ার জন্য কোশ্চেন প্রয়োজন। তোমাদের কোশ্চেন আশা করতেছি তৃতীয় অধ্যায়ের উপরে। কোশ্চেন করো, আমি কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা আমাদের ব্লক ডায়াগ্রাম ছিল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাদের কোশ্চেন চাচ্ছি। তোমাদের তৃতীয় অধ্যায়ের উপরে স্পেসিফিক কোনো জিনিস জানার আগ্রহ আছে কিনা, বা তোমরা যেটা বুঝতেছো না। তোমরা জানো আমরা হচ্ছে রিভিউ ক্লাস নিচ্ছি। আমি আপাতত প্রতিটা রিভিউ ক্লাসে হচ্ছে 2টা চ্যাপ্টার কভার করতেছি। তো আজকে হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। তো এই 2টা অধ্যায়ে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে যে বুঝতেছো না, তাহলে সেটা কমেন্টে লিখে জানাও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একজন প্রশ্ন করছো পিএসডব্লিউ রেজিস্টার সম্পর্কে বলেন। আচ্ছা, পিএসডব্লিউ মানে প্রসেসর স্ট্যাটাস ওয়ার্ড। এটার আলাদা একটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। কেমন? তো এখানে দেখো আমাদের এই যে দেখো এখানে পিএসডব্লিউটা আছে, তাই না? পিএসডব্লিউ প্রসেসর স্ট্যাটাস ওয়ার্ড, এটা কোথায় আছে? এআইএলইউর একদম পাশে। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে স্ট্যাটাস দেখানো। পিতে প্রসেসর মানে এটা কি এআইএলইউর হচ্ছে প্রসেসর হিসেবে স্ট্যাটাস, এস দিয়ে হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস মানে কি? মানে কি অবস্থাতে আছে, এআইএলইউটা এখন কি অবস্থাতে আছে। আর ডাব্লিউ মানে ওয়ার্ড। ওয়ার্ড মানে এখানে কেন ওয়ার্ড বলতেছে, এখানে হচ্ছে 2 বাইট, 2 বাইটের একটা রেজিস্টার, অর্থাৎ 16 বিটের একটা রেজিস্টার। তো আমরা জানি যে 8 বিটকে বলা হয় 1 বাইট, আর যদি 16 বিট হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ড। তাহলে সেজন্য এটার নাম হচ্ছে ওয়ার্ড, অর্থাৎ এটা 16 বিটের একটা রেজিস্টার। তো
এই রেজিস্টারের কাজ হচ্ছে এআইএলইউর স্ট্যাটাসগুলা বোঝানো। তো কি কি স্ট্যাটাস বোঝানো? তো কোশ্চেন আসতে পারে যে কোন স্ট্যাটাসগুলো সে দেখাবে, তাই না? তো আমাদের টপিক আছে এটা নিয়ে। এটা হচ্ছে আমাদের প্রসেসর স্ট্যাটাস ওয়ার্ড। তো এখানে দেখো এটা 0 থেকে এখানে কি পিএসডব্লিউ 0 একটা বিট, এই বিটে এটা লেখা আছে, এটার নাম এটা কি পি। তো এই বিটটা হচ্ছে প্যারাইটি। তো এই বিটটা প্যারাইটি মানে কি বুঝবো আমরা, যে আমাদের এআইএলইউতে গাণিতিক অপারেশন শেষে সেখানে মানে তোমার ওয়ানের সংখ্যা, ওয়ান কি জোড় সংখ্যক আছে না ওয়ান বিজোড় সংখ্যক আছে, সেটা নির্দেশ করার জন্য এই বিটটা ব্যবহার করা হয়। কেমন? এই যে এখানে প্যারিটি দেওয়া আছে, যদি রেজাল্টে বিজোড় সংখ্যক ওয়ান থাকে তাহলে এটা সেট হবে। অর্থাৎ এটা কোথায়? এআইএলইউতে। আমাদের এআইএলইউতে যেই মানে গাণিতিক অপারেশনটা হবে ওটার রেজাল্টটা কোথায় যায়? অ্যাকুমুলেটরে যায়, তাই তো? তো অ্যাকুমুলেটরে ওয়ানের সংখ্যা কয়টা? অ্যাকুমুলেটরে ওয়ান কি জোড় সংখ্যক আছে না বিজোড় সংখ্যক আছে? যদি বিজোড় সংখ্যক থাকে তাহলে এই বিটটা ওয়ান হবে। অর্থাৎ তুমি যদি এই বিটটা পড়ো আর যদি দেখো ওয়ান আছে, তাহলে তুমি বুঝতে পারবে অ্যাকুমুলেটরে এখন যে ভ্যালুটা আছে সেটাতে মানে ওয়ানের সংখ্যা বিজোড়। আর যদি তুমি পড়ার পরে এটা জিরো দেখো, তাহলে কি বুঝতে পারবা যে অ্যাকুমুলেটরে এখন যে ভ্যালুটা আছে সেখানে ওয়ানের সংখ্যা বিজোড় না, অর্থাৎ জোড়। কেমন? তো এটাই হচ্ছে প্যারাইটি বিট। আরেকটা বিট আছে দেখো, ওভি, ওভারফ্লো। ওভারফ্লো মানে বুঝতেই পারতেছো, ফ্লো মানে প্রবাহ হওয়া, ওভারফ্লো মানে মানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহ হওয়া, বেশি পরিমাণে হওয়া। অর্থাৎ আমাদের যেই অ্যারিথমেটিক অপারেশন যদি তোমার 8 বিটের বেশি হয়ে যায় বা অ্যাকুমুলেটরে যে ডাটাটা থাকবে সেখানে যদি না ধরে, 8 বিটের মধ্যে তোমার সর্বোচ্চ কত থাকতে পারে? তোমরা জানো 8 বিটের মধ্যে 255 ডাটা স্টোর হইতে পারে। তো সেখানে যদি কোনো কারণে সেটা ওভারফ্লো হয়ে যায়, মানে 255-র বেশি মান হয়ে যায়, তাহলে তো ওইখানে আর ভ্যালুটা ধরবে না। তাহলে সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য এই স্ট্যাটাসটা ব্যবহার করা হয়, এটা ওবি। অর্থাৎ এটা যদি 1 থাকে তাহলে তুমি বুঝবা যে অ্যাকুমুলেটরে এখন যে রেজাল্টটা দেখাচ্ছে সেটা আসল রেজাল্ট না, রেজাল্টটা এর চাইতে অনেক বড়, এটা ওভারফ্লো। তোমরা ক্যালকুলেটরে যখন কাজ করো তখন অনেক সময় দেখবা বড় কোনো গুণ দিলে তারপরে সেটা লেখা আসে, মানে ও আর পারতেছে না, ও ক্যালকুলেশন ভ্যালুটা আর দেখাইতে পারতেছে না। তো সেটা লেখাটা আসে এটার উপরে বেস করে, ভিত্তি করে। তারপরে দুইটা আছে দেখো, RS0 RS1, এটা হচ্ছে ব্যাংক সিলেকশন রেজিস্টার বিট, এই দুইটা। তাহলে এই দুইটা বিট যেহেতু দুইটার কম্বিনেশন কত রকম হইতে পারে? 4 রকমের হইতে পারে। এই দুইটার ভ্যালু যদি 00 হয় তাহলে রেজিস্টার ব্যাংক কোনটা? জিরো ব্যাংক সিলেক্ট হবে। আমরা জানি আমাদের মানে 4টা রেজিস্টার ব্যাংক আছে, প্রত্যেকটাতে 8 বাইট করে ডেটা সংরক্ষণ করা যায় এবং 4টা ব্যাংক মিলে 4টা 32 বাইটের জেনারেল পারপাস রেজিস্টার আছে, সেখানে আমরা তথ্য সংরক্ষণ করতে পারি। তো সেই রেজিস্টারগুলো এবং প্রত্যেকটা ব্যাংকেই রেজিস্টারগুলোর নাম সেম, অর্থাৎ R0 থেকে R7। তো R0 কোথায় আছে? ব্যাংক 0তেও আছে, ব্যাংক 2তেও আছে, ব্যাংক 3তেও আছে। তাহলে R0 কোন ব্যাংকের R0 সেটা সিলেক্ট করার জন্য আমাদের এই দুইটা বিট ব্যবহার করা হয়। যদি 1 হয় তাহলে 3 নাম্বার ব্যাংকের R0 নিয়ে কাজ হবে। আচ্ছা, এখানে দেখো F0, এটা প্রোগ্রামার তার নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে। এটা একটা ইউজার ডিফাইন ফ্ল্যাগ বিট, এটাকে তুমি তোমার প্রয়োজন অনুসারে ওটাকে 1 করে নিতে পারবা, আবার 0 করে নিতে পারবা। এটা সরাসরি এআইএলইউর সাথে সম্পর্কযুক্ত না। তারপরে এখানে আছে SC, অক্সিলারি ক্যারি, আর এটা হচ্ছে ক্যারি। অক্সিলারি ক্যারি তোমরা জানো অলরেডি। ক্যারি হয় কখন? গাণিতিক অপারেশন ধরো 8 বিটের সাথে 8 বিটের যোগ করতেছো, রেজাল্টটা যদি
8 বিটের হয় তাহলে সেখানে আমরা ক্যারি 0 বলি। আর যদি রেজাল্টটা 9 বিটের হয়ে যায় তাহলে প্রথম 8 বিটকে আমরা রেজাল্ট বলি, পরের যেই 1 বিট সেটাকে বলি আমরা ক্যারি। তো এই ক্ষেত্রে যদি তোমার অক্সিলারি মানে 8 বিট শেষে ক্যারি হয় তাহলে এই ক্যারি বিটটা সেট হয় কেমন। আর যদি প্রথম 4 বিট পরেই ক্যারি পাওয়া যায়, পাশাপাশি তুমি যদি যোগ করো তাহলে প্রথম 4 বিট শেষে যদি ক্যারি পাওয়া যায় তাহলে এই অক্সিলারি ক্যারি বিটটা সেট হয় কেমন। আশা করি এই ফ্ল্যাগ রেজিস্টারটা ক্লিয়ার হয়ে গেছে তোমার। আচ্ছা, আরেকজন কোশ্চেন করছো 8051 মাইক্রোকন্ট্রোলারের পিন ডায়াগ্রাম সম্পর্কে জানা দরকার ছিল। ওকে, ঠিক আছে, চলো তাহলে পিন ডায়াগ্রামে যাই। আমাদের পিন ডায়াগ্রাম আছে এখানে। এটা হচ্ছে আমাদের পিন ডায়াগ্রাম। আমি একটু জুম করে দিই। আচ্ছা, পিন ডায়াগ্রামে তোমরা জানো এটাতে 40টা পিন আছে কেমন। 40টা পিনের মধ্যে এই যে বাম দিক থেকে পিন মানে 1 এভাবে শুরু করে পিন 8 পর্যন্ত এগুলোকে বলা হচ্ছে পোর্ট 1 কেমন, এগুলো বলা হয় পোর্ট 1। আর তারপরে এটা সম্পর্কে আমরা আরও বলবো বিস্তারিত, মানে এই প্রথম 8টাকে বলা হয় পোর্ট 1, এটা আপাতত জানো। তারপরে 9 নম্বর পিন, এটাকে বলা হয় রিসেট পিন কেমন। এর মাধ্যমে, এই পিনের মাধ্যমে মাইক্রোকন্ট্রোলারকে রিসেট করে ফেলা যায়। রিসেট করা মানে কি, মাইক্রোকন্ট্রোলার একদম প্রথম থেকে প্রোগ্রাম রান করা শুরু করবে। আচ্ছা, তারপরে দেখো 10 থেকে 17 পর্যন্ত, 10 থেকে 10 নিয়ে 17 পর্যন্ত টোটাল কত, 8টা। এই 8টা পিনকে বলা হয় পোর্ট 3 কেমন। তো এই পোর্ট 3 এটা আপাতত জেনে রাখো। আচ্ছা, পরে দেখো কি আছে 18 19, এই দুইটা পিনে দেখো এক্সটাল মানে ক্রিস্টাল অসিলেটর দিয়ে কি করতে হয়, এই মাইক্রোকন্ট্রোলারের যে ক্লক সার্কিট আছে সেটাকে অসিলেট করতে হয়। অর্থাৎ এই মাইক্রোকন্ট্রোলার তো ডিজিটাল সার্কিট, এটা তো ক্লক পালস ছাড়া কাজ করতে পারে না। আর ক্লক পালস তৈরি করার জন্য আমাদের কি লাগে, আমাদের একটা অসিলেটর সার্কিট লাগে। আর সেই অসিলেটর বিভিন্ন ধরনের হয়, তোমরা জানো, হার্টলি অসিলেটর, কলপিট অসিলেটর, তারপরে ক্রিস্টাল অসিলেটর, তাই না। তো এটা হচ্ছে ক্রিস্টাল অসিলেটর, এটার ভিতরে একটা অসিলেটর সার্কিট তৈরি করে দেওয়া আছে, সেটা হচ্ছে ক্রিস্টাল অসিলেটর। এই ক্রিস্টাল অসিলেটরে ক্রিস্টালটা বাহির থেকে সংযোগ করা হয়, আর বাকি সকল সার্কিটের ভিতরে দেওয়া আছে। তো বলতে পারো স্যার ক্রিস্টালটা বাহির থেকে কেন, এটা ভিতরে দিয়ে দিলেই তো হইতো, তাহলে তো আর এই দুইটা পিন ব্যবহার করা লাগতো না। হ্যাঁ, এটা যদি করতো তাহলে ভিতরে আমরা কি করতাম, যে কোনো একটা নির্দিষ্ট মানে ক্রিস্টাল ব্যবহার করতে হইতো, তাই না। হয়তো 10 মেগাহার্জ অথবা 12 মেগাহার্জ অথবা 8 মেগাহার্জ। কিন্তু এখন এই দুইটা পিন বাহিরে দেওয়ার কারণে আমাদের কি হলো, আমাদের হাতে অপশন তৈরি হয়ে গেল যে আমরা এখানে ইচ্ছা করলে এখন একটা 12 মেগাহার্জের ক্রিস্টাল লাগাইতে পারি, আবার ইচ্ছা করলে 10 মেগাহার্জের লাগাইতে পারি, তাই না। মানে আমাদের হাতে একটা অপশন চলে আসলো, সেই জন্য এই দুইটা পিন ব্যবহার করে ক্রিস্টাল অসিলেটরের ইনপুট হিসেবে। আর হচ্ছে 20 নাম্বার পিন, এটা হচ্ছে ভিএসএস, মানে এটা গ্রাউন্ড, মানে এআইসির গ্রাউন্ড পিন কানেক্ট করবো এখানে কেমন। আচ্ছা, এখান থেকে দেখো 21 থেকে 28 পর্যন্ত এটা পোর্ট 2, ওকে, এটা পোর্ট 2 হিসেবে জানো তোমরা আপাতত। তারপরে এখানে পিএসইএন একটা প্রোগ্রাম স্টোর ইনেবল, এর মাধ্যমে কি করতে হয়, এর মাধ্যমে হচ্ছে আমরা এক্সটার্নাল মেমোরি ব্যবহার করব নাকি করব না সেটা আমাদের সেট করে দিতে হয় কেমন, পিএসটিএন এর মাধ্যমে। যে এটাতে যদি আমরা করি 0 দিয়ে রাখি তাহলে আমরা বাইরের মেমোরি থেকে প্রোগ্রাম ও রিড করা শুরু করবে, আর যদি 1 দিয়ে রাখি তাহলে ভিতরের মেমোরি থেকে প্রোগ্রাম শুরু করবে। আচ্ছা, এখানে এআইএলই পিন অ্যাড্রেস ল্যাচ ইনেবল, এর কাজ কি, বাহির থেকে যদি আমরা মেমোরি সংযোগ করি তাহলে সেই মেমোরিকে কি করতে হবে, অ্যাড্রেসিংয়ের ব্যাপার আছে, যে মেমোরির কোন লোকেশন থেকে ডেটা রিড রাইট হবে সেই ঠিকানা তো আমাদের দিতে হবে, তাই না। তাহলে ঠিকানা দেওয়ার জন্য আমাদের কি, অ্যাড্রেস দেওয়ার জন্য অ্যাড্রেস বাস ব্যবহার করতে হবে। তো এখানে দেখো তোমরা অলরেডি 8086ও দেখছো যে অ্যাড্রেস এবং ডেটা লাইনগুলো কি
মাল্টিপ্লেক্স অবস্থায় থাকে। মাল্টিপ্লেক্স মানে একই লাইন দিয়ে অ্যাড্রেস বের হয়, একই লাইন দিয়ে ডেটা বের হয়। সেটা কি একসাথে বের হয়? না, সেটা আলাদা আলাদা বের হয়, মানে প্রথমে অ্যাড্রেস বের হয়, পরে ডেটা বের হয়। তাহলে যদি এরকম হয় যে একটা একটা লাইন দিয়ে তোমাকে কি করতে হবে, দুইটা মানে গাড়ি নিতে হবে, তাই না? তো মনে করো এই লাইন দিয়ে তুমি একটা বাসও নিবা, একটা ট্রাকও নিবা, কিন্তু দুইটা একসাথে নিলে এই লাইনটা বা এই ব্রিজটা ভেঙে পড়ে যাবে। সেক্ষেত্রে তুমি কি করবা, এদিক থেকে প্রথমে বাসটাকে ব্রিজটা পার করে নিয়ে সেখানে রেখে দিবা। তারপরে এটা কি রাস্তার মধ্যে তো আর রাখবা না, তাই না? রাস্তার মধ্যে রাখলে তো আবার এটা আসতে পারবে না। এটাকে পার করে রাস্তার পাশে সাইড করে রাখবা। তারপরে ব্রিজটা ট্রাকটা নিয়ে আসবা, নিয়ে এসে তারপর অন্যদিকে নিয়ে যাবা, তাই না? তাহলে এই কাজটাই করবো। এই লাইন দিয়ে অ্যাড্রেস এবং ডেটা বাস আসে, অ্যাড্রেস এবং ডেটা আসে এই বাস দিয়ে। তো আমাদেরকে কি করতে হবে, প্রথমে অ্যাড্রেস বের করে আনতে হবে, তার পরবর্তীতে ডেটাটা বের করে আনতে হবে। তাহলে অ্যাড্রেসটা বের করে এনে তো এক জায়গায় রাখতে হবে। সে রাখার জন্য একটা আইসি আমরা ব্যবহার করি, সেটাকে বলা হয় 74LS373, একটা আইসি। তো ওই আইসিকে সিগন্যাল দেওয়ার জন্য যে এখন কি যাচ্ছে, অ্যাড্রেস যাচ্ছে, সেজন্য এই সিগন্যালটা ব্যবহার করা হয় এআইলিপি। এই অ্যাড্রেস ল্যাচ ইনেবলটা দিব হচ্ছে ওই 74LS373 আইসিকে। যখন অ্যাড্রেস যাবে তখন এই সিগন্যালটাও দিব, এআইএলি সিগন্যালটা দিব, দিয়ে আইসিটাকে বলবো যে এখন কি এই ব্রিজ দিয়ে আমার বাসটা পার হচ্ছে, ওকে তুমি তোমার মতো করে রাস্তার পাশে বা একটা খালি জায়গায় নিয়ে তুমি এটাকে স্টোর করে রাখো। তো ওই সিগন্যালটা দেওয়ার জন্য এআইএলি পিনটা ব্যবহার করা হয়, কেমন? তারপরে এক্সটার্নাল ইনেবল, ইপি রং প্রোগ্রামিং ভোল্টেজ। এটা দুইটা কাজে, একটা তো হচ্ছে এক্সটার্নাল মেমোরি ইনেবল করার জন্য ব্যবহার করা হয়, আবার হচ্ছে এটার ভিতরে যে প্রোগ্রাম মেমোরি আছে সেটাকে প্রোগ্রাম করার জন্য একটা ভোল্টেজের প্রয়োজন পড়ে, সেই ভোল্টেজটাও এই পিন দিয়ে দেওয়া হয়, কেমন? আচ্ছা, তারপরে হচ্ছে এখানে 32 থেকে 39 নাম্বার এই 8টা পিন কি পোর্ট 0 হিসেবে ব্যবহার করা হয়। আর এখানে ভিসিসি মানে 40 নম্বর পিন, এখানে আমরা 5 ভোল্টের সাপ্লাই দিব, কেমন? আচ্ছা, আর একজন একটা কোশ্চেন করেছো, রিসেট কখন করে। হ্যাঁ, আচ্ছা, রিসেট কখন করে? রিসেটটা অনেক কারণে হইতে পারে। একটা হইতে পারে তুমি তোমার প্রয়োজনে, ইউজার তার প্রয়োজনে রিসেট করতে পারে, যে না আমি প্রোগ্রামটা প্রথম থেকে আমি চালু করতে চাই, কাজ কাজ চলতেছে তার মাঝখানে আমি এটাকে রিসেট করতে চাই, সেটা তুমি রিসেট বাটন চেপে, একটা সার্কিট আছে, রিসেট বাটন চেপে তুমি মাইক্রো কন্ট্রোলার রিসেট করতে পারো। আর আরেকটা হচ্ছে অনেক সময় কি হয়, মাইক্রো কন্ট্রোলার হ্যাং করতে পারে টেম্পারেচারের কারণে, ভোল্টেজের কারণে। সেই ক্ষেত্রে এই মাইক্রো কন্ট্রোলারকে রিসেট করার প্রয়োজন পড়ে। যেমন এটা আসলে রিসেটটা তুমিই করবা, তোমার প্রয়োজনে তুমি করে নিবে, এটা একা একা রিসেট হবে না। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখন বাকি পোর্টগুলো নিয়ে আমরা কথা বলি। পোর্ট 1, পোর্ট তো এর আগে আমি যখন ক্লাস নিয়েছি তখন তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাইছি যে পোর্ট কি। পোর্ট তোমরা তোমাদের রিয়েল লাইফে পোর্ট বলতে যেটা বুঝো, চট্টগ্রাম পোর্ট, তাই না? চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট, এরকম পোর্ট আছে। পোর্ট মানে সমুদ্র বন্দর। তো সেই সমুদ্র বন্দরে কি করা যায়, সমুদ্র বন্দরে জাহাজ ভিড়ে, তাই না? মালামাল নিয়ে জাহাজ ভিড়ে, অথবা মানে বাংলাদেশ থেকে যখন আমরা রেডিমেন্টস গার্মেন্টস রফতানি করি তখন কি করি, ওই জাহাজে নিয়ে ভরি, কোথায়, সেটা পোর্টে, চিটাগাং পোর্টে নিয়ে যাই, তাই না? তো এখন এগুলো হচ্ছে পোর্ট, ওই ধরনের পোর্ট। তো এই আমাদের দেশে এখন কয়টা পোর্ট আছে? আমাদের দেশে এখন চট্টগ্রামে পোর্ট আছে একটা, মংলাতে একটা পোর্ট আছে, তাই না? তারপরে হচ্ছে আরও কিছু পোর্ট হচ্ছে, মাতারবাড়ি পোর্ট হচ্ছে, কুতুবদিয়া পোর্ট হচ্ছে, তো এরকম আর 2টা পোর্ট হচ্ছে, এখন চলতেছে কনস্ট্রাকশন, ওগুলো হয়ে গেলে বাংলাদেশেরও 4টা পোর্ট হয়ে যাবে, কেমন? তাহলে এই যে মাইক্রো কন্ট্রোলার, ওরও কি এরকম 4টা পোর্ট আছে। তো 1 নম্বর পোর্ট, এই পোর্টের ধারণ ক্ষমতা, এই পোর্টের ধারণ ক্ষমতা হচ্ছে 8টা লাইন আছে। 8টা লাইন মানে তুমি বলতে পারো এই পোর্টে 8টা জাহাজ ভিড়তে পারে, 8টা জাহাজ ভিড়তে পারে। তো জাহাজ দিয়ে কি হবে, জাহাজ দিয়ে আমরা পণ্য আমদানিও করতে পারি, রপ্তানিও করতে পারি। এখানেও সেম ঘটনা, আমরা এই পোর্ট দিয়ে
এই 8টাকে একসাথে পোর্ট 1 বলতেছে, পোর্ট 1-এর প্রত্যেকটা পিনকে বলতেছে এক একটা বিট। কেমন? তাহলে এখান দিয়ে একটা জাহাজ ভিড়তে পারবে, এখান দিয়ে আমরা ডাটা আদান প্রদান করতে পারবো, এখান দিয়েও ডাটা আদান প্রদান করতে পারবো। কেমন? একটা একটা করে করতে পারবো, একসাথে 8টাতেও নিতে পারবো, এই ক্যাপাবিলিটি আছে। প্রত্যেকটা জাহাজে একটা একটা করে মাল ভরা যাবে, আবার প্রত্যেকটা 8টা জাহাজের মালকে একসাথে ভরা যাবে, খালাস করা যাবে, সব কিছু করা যাবে। তাহলে এটা এটা হচ্ছে এরকম আর কি পোর্ট, অর্থাৎ এখান দিয়ে ডেটা আমরা ইনপুট আউটপুট করতে পারি। আচ্ছা, এখানে দেখো পোর্ট থ্রি এটা আরেকটা পোর্ট, মনে করো এটা মংলা পোর্ট। তো এই পোর্ট দিয়ে তো ডেটা আদান প্রদান করা যাবে, এটা সিম্পল কথাবার্তা। এর বাহিরেও এই পোর্টের আরও স্পেশাল কিছু কাজ আছে, অর্থাৎ এখান দিয়ে যে শুধু ওই যে জাহাজ ভিড়বে এমন কোনো কাজ, এমন কোনো কথা না। জাহাজ ছাড়াও বিশেষ প্রয়োজনে মনে করো যে নেভির শিপও আসতে পারে, তারপরে সাবমেরিনও আসতে পারে, এরকম আর কি ব্যাপারগুলো, স্পেশাল কিছু কাজ আছে। আবার জাহাজও ভিড়তে পারে। প্রথম দুই পিন তো পোর্ট হিসেবে কাজ করেই, প্রয়োজন হইলে এই দুটাকে পোর্টের কাজ বাদ দিয়ে কি আরএক্সডি টিএক্সডি এই হিসেবে ব্যবহার করা যায়, অর্থাৎ ওই যে কমিউনিকেশনের জন্য ব্যবহার করতে পারি আমরা, ডাটা ইনপুট আউটপুটের জন্য। তারপরে সিরিয়াল কমিউনিকেশনের জন্য আর কি। তারপরে এগুলো কি ইন্টারাপ্ট, আইএনটি, সরি ইন্টারাপ্ট না, এটা টাইমার, আইএনটি ও আইএনটি ইন্টারাপ্ট, এটা ইন্টারাপ্ট পিন। এই দুইটা হচ্ছে ইন্টারাপ্ট পিন। এই দুইটার মাধ্যমে বাহির থেকে আমরা ইন্টারাপ্ট ঘটাইতে পারি, মাইক্রোকন্ট্রোলারকে ইন্টারাপ্ট ঘটায় কাজ করায় নিতে পারি, বিভিন্ন ধরনের কাজ। আর এই দুটো হচ্ছে টাইমার ইনপুট। এর ভিতরে দুটো টাইমার আছে, টাইমার 0, টাইমার 1। সেই টাইমার দুটোকে যদি আমরা নর্মালি কাউন্টার হিসেবে ব্যবহার করতে চাই, অর্থাৎ বাইরের কোনো ইভেন্ট গণনা করতে চাই, কোনো সেন্সরের পালস গুনতে চাই, সেই ক্ষেত্রে এই টাইমারের ইনপুটগুলো হচ্ছে এই দুইটা। কেমন? এইখানে আছে রিড রাইট কেন? ওই যে বললাম, এর সাথে আমরা বাহির থেকে মেমোরি সংযোগ করতে পারি। সেই মেমোরিতে যদি ডাটা রিড রাইট করতে হয়, তাহলে রিড এবং রাইট সিগন্যাল লাগবে, সেই সিগন্যাল দুটো এই দিক দিয়ে দেওয়া যায়, এই জন্যই রিড রাইট। আচ্ছা, পোর্ট টু ওই পোর্টের মতোই, কিন্তু এরও একটা স্পেশাল কাজ আছে। সেই কাজ হচ্ছে কি অ্যাড্রেস দেওয়া। সে তো ডেটা দেয়, প্লাস ওই যে আমরা মেমোরি যদি সংযোগ করি, তাহলে তার কি দিতে হবে? অ্যাড্রেস দিতে হবে, ডেটা দিতে হবে। ডেটা হবে 8 বিটের আর অ্যাড্রেস হবে 16 বিটের। তাহলে 16 বিটের হায়ার অর্ডার অ্যাড্রেস, অর্থাৎ A8 থেকে A15 অ্যাড্রেস ঠিকানাটা সে দিবে। কেমন? আর এখানে পোর্ট জিরোটা অ্যাড্রেস এবং ডেটা দুইটাই দিতে পারে। পোর্ট হিসেবে তো কাজ করে, এটা তো তার 1 নম্বর কাজ। পোর্ট ছাড়াও স্পেশাল কাজ কি? অ্যাড্রেস এবং ডেটা বাস। অ্যাড্রেসও দিতে পারবে, ডেটাও দিতে পারবে, সেজন্য এদিকে দেখো অ্যাডি দেওয়া। আর এই পাশে এটা ছিল, এটা কিন্তু ডি নাই, শুধু এ। আর এখানে অ্যাডি মানে ডেটা দিবে D0 থেকে D7 পর্যন্ত, আর অ্যাড্রেস দিবে A0 থেকে A7 পর্যন্ত। তো আশা করি বুঝতে পারছো পিন ডায়াগ্রামের কোশ্চেন যে করেছিলে। এখন আমরা পরের অধ্যায়টাও দেখি একটু। চতুর্থ অধ্যায় তো আমাদের আজকে টপিক। চতুর্থ অধ্যায় নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে। চতুর্থ অধ্যায় নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো। এখানে আমাদের চতুর্থ অধ্যায়ে হচ্ছে ইনস্ট্রাকশন এবং ইনস্ট্রাকশন সেট, তারপরে হচ্ছে ইনস্ট্রাকশন সেটের মানে 8051 ইনস্ট্রাকশন সেটের ক্লাসিফিকেশন কত ধরনের হয়, তারপরে হচ্ছে ডিসক্রাইব দ্য ফাংশন অফ ইচ ইনস্ট্রাকশন, প্রত্যেক ইনস্ট্রাকশনে কী কাজ, তারপরে অ্যাড্রেসিং মোড অফ 8051, এটা হচ্ছে আমাদের টপিক। তো আশা করতেছি এর উপরে তোমরা কোশ্চেন করবে। এর উপরে কোশ্চেন করলে আমি স্পেসিফিকভাবে উত্তর দিতে পারবো। এগুলো নিয়ে আমার পূর্ণাঙ্গ ক্লাস আছে, তোমরা হচ্ছে এই পেজেও সার্চ করলে পাবা, পাশাপাশি ইউটিউবেও এটা পাবা। তো এর উপরে আমি কোশ্চেন চাচ্ছিলাম যদি
তোমরা এই টপিকগুলোর উপরে কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। ইনস্ট্রাকশন তো জানোই তোমরা, ইনস্ট্রাকশন হচ্ছে নির্দেশনা। মাইক্রোকন্ট্রোলারকে কাজ করানোর জন্য আমাদের কি করতে হয়, নির্দেশনা দিতে হয়। তুমি একটা ইলেকট্রিক্যাল যন্ত্র দুই ধরনের হয়, স্মার্ট হয়, আনস্মার্ট হয়, নর্মাল হয়, অ্যানালগ হয়। যেমন তোমাদের ফ্যান, এটা নর্মালি আমাদের বাসায় কি অ্যানালগ ডিভাইস। ফ্যানটা চালানোর জন্য আমাদের ইনস্ট্রাকশন দিতে হয়, তাই না? তো ফ্যানকে চালানোর জন্য ইনস্ট্রাকশন দিতে হয়, কেমন ইনস্ট্রাকশন? সুইচটা অন করে দিতে হয়, তাহলে ফ্যান চলে। আবার অফ করে দিতে হয়, তাহলে আবার রেগুলেটর কি করতে হয়, ঘুরাইয়ে ইনস্ট্রাকশন দিতে হয় কতটুকু স্পিডে চলবে। আর স্মার্ট ডিভাইস যেটা মাইক্রোকন্ট্রোলার বেস, সেটাকে কি করতে হয়, ইনস্ট্রাকশনগুলো ডিজিটালি দিতে হয়, ডিজিটাল ডেটার মাধ্যমে দিতে হয়। আচ্ছা, তো কোশ্চেন করছে হচ্ছে ব্রাঞ্চ ইনস্ট্রাকশনগুলো বলেন। ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন সম্পর্কে বলতে গেলে তো ব্রাঞ্চ তো তোমরা বুঝো। ব্রাঞ্চিং মানে এমনি ব্রাঞ্চ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শাখা, তাই না? ব্রাঞ্চ বলতে বোঝায় শাখা। তো ব্রাঞ্চ, একটা গাছে অনেকগুলো শাখা থাকে, অনেকগুলো শাখা থাকে মানে গাছে উঠলে তুমি এক শাখা থেকে আরেক শাখায় যেতে পারো। বানর নিশ্চয়ই চিনো, বানর কি করে? বানর হচ্ছে এক ডাল থেকে আরেক ডালে লাফায় চলে যায়। তো আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের এমন অনেক সময় প্রয়োজন পড়ে, প্রোগ্রাম তো অনেক বড় থাকে, অনেক লং থাকে, সেই প্রোগ্রামের এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দিয়ে চলে যাওয়ার প্রয়োজন পড়ে। সাব রুটিন থাকে, তাই না? ছোট ছোট প্রোগ্রাম থাকে, তাহলে সেই ছোট ছোট প্রোগ্রামগুলো মানে রান করার প্রয়োজন পড়ে। বড় প্রোগ্রামের মাঝখানে ছোট প্রোগ্রামগুলো রান করার প্রয়োজন পড়ে, একাধিকবার রান করার প্রয়োজন পড়ে। তো এইগুলোকে বলা হচ্ছে ব্রাঞ্চিং। তো সেই কাজটা করার জন্য যে ইনস্ট্রাকশনগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলোই হচ্ছে এই প্রোগ্রাম ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যেগুলো আছে যেমন একল, তারপরে এলকল। একল সবচেয়ে আমরা বেশি ব্যবহার করি। এটা কোথায় ব্যবহার করি? আমরা সাব রুটিন কল করতে ব্যবহার করি। যে একল, তারপর ওই যে আমরা ডিলে সাব রুটিন তৈরি করছি আমাদের প্রোগ্রামগুলোতে। তো ডিলে সাবরুটিনকে প্রোগ্রামের মাঝখানে ডিলে সাবরুটিনকে কল করার জন্য আমরা এই ইনস্ট্রাকশনটা ব্যবহার করছি, একল। একইভাবে এল কল, এটা লং সাবরুটিন কল। এটা হচ্ছে এক কলে সাধারণত 11 বিটের অ্যাড্রেস ব্যবহার করা হয়, আর এল কলে 16 বিটের অ্যাড্রেস ব্যবহার করা হয়, যাতে মেমোরির যে কোনো লোকেশন থেকে এই কাজটা করা যায়। আর এটা হচ্ছে 11 বিট অ্যাড্রেসের মধ্যে মানে কল করতে পারে, মানে অল্প দূরত্বের লোকজনকে কল করতে পারে। আর এটা হচ্ছে দূরের একবারে মানে 16 বিট অ্যাড্রেস এর ভিতরে যত লোকেশন আছে সব লোকেশন থেকেই কল করতে পারে। তারপরে এখানে আরইটিআই, এই দুটো ইনস্ট্রাকশন, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে রিটার্ন করা, সাবরুটিনের মাঝখান থেকে রিটার্ন করা। আর আরইটিআই কি? ইন্টারাপ্ট সাবরুটিন থেকে রিটার্ন করা। সাবরুটিন দুই টাইপের হয়, একটা নর্মাল সাবরুটিন হইতে পারে, যেমন ডিলে সাবরুটিন, এটা একটা নর্মাল সাবরুটিন। আর অনেক ক্ষেত্রে কি ইন্টারাপ্ট সাবরুটিন হইতে পারে, যে ইন্টারাপ্ট ঘটলে একটা নির্দিষ্ট কাজ করবে, সেটা হচ্ছে ইন্টারাপ্ট সাবরুটিন। সেই ইন্টারাপ্ট সাবরুটিন থেকে রিটার্ন করতে গেলে এই আরইটিআইটা ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে এই যে এজ জাম্প আমরা ব্যবহার করি খুব বেশিরভাগ, তাই না? শর্ট জাম্প মানে অল্প দূরত্বের মধ্যে আমরা জাম্প করার প্রয়োজন পড়ে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে, সেজন্য এই শর্ট জাম্পটা ব্যবহার করা হয়। এছাড়াও কি এ জাম্প, এল জাম্প, এগুলো ব্যবহার করা হয়। এই যে অ্যাবসলিউট জাম্প, লং জাম্প, এগুলো ব্যবহার করা হয়। কেমন? তারপরে এখানে আমরা খুব ব্যবহার করছি সিজেএনই, তাই না? এটা কম্পেয়ার ডিরেক্ট বাইট টু অ্যাকুমুলেটর অ্যান্ড জাম্প ইফ নট ইকুয়াল। যদি ইকুয়াল না হয় তাহলে আমরা অ্যাকুমুলেটরের সাথে কম্পেয়ার করবে, ইকুয়াল না হলে জাম্প করবে। তারপরে এটা সব অনেক ব্যবহার করছি আমরা ডিজে এনজেট, তাই না? ডিজে এনজেট একটা রেজিস্টারের নাম্বার দিছি, এই যে ডিক্রিজ রেজিস্টার অ্যান্ড জাম্প ইফ নট জিরো, জিরো না হওয়া পর্যন্ত একটা রেজিস্টারের মান আমরা কি করছি,
কমাইছি, কমায়ে কমায়ে দেখছি যখন জিরো হয় তখন জাম্প করছি, তাই না? তো আহ, আশা করি এটা বুঝতে পারছো তুমি। সবগুলোরই কিন্তু বিস্তারিত আছে, তোমরা সেই আমার ক্লাসগুলো দেখলে আরো বিস্তারিত পাবা। তো আশা করি ক্লাসটা বুঝতে পারছো। তোমাদের কোশ্চেনের উপরে উত্তর দেওয়ার চেষ্টা আমি করছি। আমরা সামনের সামনের ক্লাসে আমরা হচ্ছে পরের দুটো অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি আশা করব তোমরা ওই অধ্যায় দুইটার টপিকগুলো দেখবা এবং কোথায় প্রবলেম আছে সেগুলো লিখে নিয়ে এসে আমাকে কোশ্চেন করবা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি এবং আগামী ক্লাসে আবার উপস্থিত হবা সেই প্রত্যাশা ব্যক্ত করতেছি। সবাইকে ধন্যবাদ।